রোহান গাড়ি বা বাইক কিছুই আনেনি, তাই সে আরহামের ছোট বাবার গাড়ি নিয়ে এসে ও বেরিয়ে পড়ল। আরহাম, মিরহাদ, রোহান তিনজনই গেছে তিন রাস্তায়। কারোই জানা নেই তারা কোনো পার্লারে গেছে। মীর জিনিয়াকে বারবার কল করে যাচ্ছে। অনেকক্ষণ পর মীরের কল রিসিভ হলে তবে রিসিভ করেছে তুবা। মীর প্রশ্ন করে তারা কোথায়, কোনো পার্লারে আছে। কিন্তু তুবা শুধু বলতে পারে তারা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, আর কিছুই শোনা যায় না। ওপাশ থেকে শুধু কিছু মানুষের হইচই শোনা যায়। মিরহাদের কলিজা ধক করে উঠল। ঠিক আছে তো মৃত্যু আর জিনিয়া না, আর কিছু মাথায় আসলো না। সে দ্রুত জিপিএস কানেক্টে করে জিনিয়ার নাম্বারে লোকেশন ট্রেস করল। সে অন্য পথে এসেছে, আবার উল্টো পথে গাড়ি ঘুরাল। মিরহাদ খানিকটা পথ যাওয়ার পরই সামনে চোখে পড়ল আরহামের বাইক, মানে সে ঠিক পথেই যাচ্ছে। কিছুটা পথ যেতেই চোখে পড়ল সামনে কিছু মানুষের জটলা। আরহাম বাইক সাইড করে নিয়ে যেতে লাগে, তখনই চোখে পড়ে পিছনে গাড়ি থেকে মিরহাদ দৌড়ে সেই ভিড়ের দিকে যাচ্ছে। আরহাম এবার থমকে গেল। মীর ওভাবে দৌড়ে গেল কেন? আরহাম ও এবার দ্রুত এগিয়ে গেল, আর ভিড়ের ভেতর এক নজর দিতেই চমকে উঠল। মৃত্যু নিচে পড়ে আছে, তার পা দিয়ে হালকা রক্তও পড়ছে। পাশেই জিনিয়া ডান হাত ধরে বসে আছে, আর তুবার ও হাত ছিলে গেছে। আরহাম হতবাক ভিড় ঠেলে তাদের সামনে গেল, আর মীর দৌড়ে গাড়িতে গেল। আরহামকে দেখেই তুবা ডাকল, বলল গাড়ি এনেছে কিনা, তারা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছে। আরহাম জিজ্ঞেস করল তারা ঠিক আছে কি। সবার আগে মৃত্যু জবাব দিল সে ঠিক আছে। মীর ফার্স্ট এইড বক্স এনেছে গাড়ি থেকে। এসেই মৃত্যুর পায়ে পেইন রিমুভার স্প্রে করে দিল। এবার জিনিয়াকে জিজ্ঞেস করল শুধু কি হাতেই ব্যথা লেগেছে। কিন্তু সে পুরো কথা শেষ করার আগেই দেখল আরহাম মৃত্যুকে কোলে তুলে নিয়েছে। মৃত্যুর পা অনেকটা ফুলে আছে, সাথে রক্তও পড়ছে। আরহাম রাস্তার পাশে দাঁড়িয়ে সিএনজি খুঁজছিল, কারণ সে মিরহাদের গাড়িতে উঠবে না। কিন্তু মৃত্যুর পায়ে প্রচণ্ড ব্যথা, মৃত্যুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। জিনিয়া, তুবা আরহামের পিছন পিছন এগিয়ে এসে বলল তাকে গাড়িতে উঠতে। ততক্ষণে মীর ও গাড়ি নিয়ে তাদের সামনে এনে রেখেছে। মিরহাদ পুরনো সব ভুলে নিজেই আরহামকে ডাকে। আরহাম মৃত্যুকে নিয়ে গাড়িতে উঠো জিনিয়া, তুবা ভাবি আপনারাও উঠেন। তুবা জিনিয়া উঠে পড়ে, কিন্তু আরহাম ঠায় দাঁড়িয়ে থাকে মৃত্যুকে কোলে নিয়ে। এবার জিনিয়া আর তুবা ও ডাকে আরহামকে গাড়িতে ওঠার জন্য, কিন্তু আরহাম একটা সিএনজি দেখে তাতে উঠতে যায়। মিরহাদ গাড়ি থেকে নেমে মৃত্যুকে নিজেই কোলে নিতে যায়, কিন্তু আরহাম সেদিকে পাত্তা না দিয়ে সিএনজিতে উঠতে নেয়। আর অমনি মীর মৃত্যুকে নিজের কোলে নিয়ে আরহামকে ধাক্কা লাগায়। আরহাম কিছুটা ছিটকে সরে যায়, তার চোখ মুখে পৃথিবীর সব রাগ যেন এসে ভর করে। কিন্তু মীর তাতে ভ্রুক্ষেপহীন। সে বলে চলে তোর কাছে বোনের কষ্টের দাম না থাকতে পারে, আমার আছে। কথাটা একদম তীরের মতো বিঁধে আরহামের বুকে। অবাক মৃত্যু আর সেখানে থাকা জিনিয়া তুবাও হয়, কিন্তু কারো বোধগম্য হয় না এটা কেন বলল মীর। আরহাম মীরের কথাগুলো শুনে আচমকা পেছনে থেকে ঝাঁকড়ে ধরে মীরকে। মীর এবার জিনিয়াকে গাড়ির ডোর ওপেন করে তাকে সিটে বসিয়ে আরহামের দিকে ফিরল, আর তার হাত নিজের শার্ট থেকে ছুটাতে ছুটাতে বলল ভুল কি বললাম? এটাই সত্যি, তোর কাছে বোনের কষ্টের দাম নেই। যদি থাকতো তবে আজ সায়নী মৃত থাকত না। মিরহাদ কথাটা সম্পূর্ণ করতেই আরহামের ঘুষি তার গালে পড়ে। মীর ছিটকে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খায়। ঘটনার আকস্মিকতায় মেয়েরা তিনজনই বোকা বনে যায়। জিনিয়া আর তুবা গাড়ি থেকে নেমে আসে। জিনিয়া মীরকে ধরতে যায়, কিন্তু মীর তাকে বাধা দেয়। আরহাম আবারও এসে মীরের কলার ধরে। জিনিয়া আর তুবা আটকানোর চেষ্টা করে, ও পেরে ওঠে না।
আরহাম আবারও ঘুষি মারে মীরের গালে, এবার তার ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। মৃত্যু এবার ফোলা পাই নেমে আরহামকে ধরে। কি হলো, থামলি কেন? সত্যিটা খুব গায়ে লেগেছে তাই না? মিরহাদ, একটা কথাও বলবি না, আর নয়তো আমি তোকে এখানেই খুন করব আজ। সেদিন তো পালিয়ে বেঁচে গিয়েছিলি, আজ আর ফিরতে পারবি না, চিৎকার করে বলল আরহাম। আমাকে হুমকি দিচ্ছিস? কোনো সাহসে তুই বললেই আমি খুনি হয়ে যাব বলেই মীরও এবার ঘুষি লাগালো আরহামকে। মৃত্যু পায়ের ব্যথায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু আরহাম আর মীরকে থামানোর চেষ্টা করছে। ওদিকে জিনিয়া আর তুবা মিলে রাস্তার আশেপাশের মানুষদেরকে ডাকছে তাদেরকে একটু আটকানোর জন্য। রোহানও ততক্ষণে পৌঁছে গেছে। একটু দূর থেকেই সে দেখতে পেল তাদের মারামারি করতে। সে গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়ে আসছিল, কিন্তু হঠাৎই তার দৌড়ের গতি কমিয়ে দিল। আর একটু পরই সে হাঁটাও বন্ধ করে দিল। সে তো চায়নি বন্ধুত্বের মাঝে কখনো ফাটল ধরুক, তাই তো আরহামকে সত্যিটা জানাতে চাইছিল। কিন্তু আরহামই কখনো শোনেনি তার কথা, কিন্তু আজ যখন দুজন মুখোমুখি, সুযোগ আছে সব ঝামেলা মিটিয়ে আগের মতো হওয়ার। তখন রোহান এই সুযোগটাকে কাজে লাগানোটা বোকামি করছে। আর তার একমাত্র কারণ আরহামের পাশে ওই গায়ে হলুদের সাজে দাঁড়ানো মেয়েটি। সবকিছু জেনেও চুপ থাকতে চায় রোহান। কে জানে, হয়তো তাদের এই লড়াই মৃত্যু আর আরহামকে আলাদা করতে সাহায্য করে। আরহাম তো এমনিতেও মৃত্যুকে পছন্দ করে না, হয়তো মীরও চাইবে না তার বোন তার শত্রুর ঘরে থাকুক। আরহাম আর মীর পরপর দুজন দুজনকে মেরাই চলছে। পাশেই মৃত্যু কেঁদে যাচ্ছে, একবার মীর তো আরেকবার আরহামের হাত ধরে আটকানোর চেষ্টা করছে তুবা, জিনিয়া ও, কিন্তু দুজন পুরুষের শক্তির কাছে তিনজন মেয়ের শক্তি কিছুই না। রোহানকেও দেখার আগেই সে গাড়ি নিয়ে ব্যাক করল, তবে সে জানে না সেখানে উপস্থিত কেউ তাকে আগেই দেখে নিয়েছে। আরহাম আর মীর মারামারি মাঝেই মৃত্যু দাঁড়িয়ে গেল। আরহাম আবারও ঘুষি মারতে নেয়, ঠিক তখনই মৃত্যু তার হাতের সামনে দাঁড়িয়ে যায়। মৃত্যুর গায়ে ঘুষি লেগেছে মনে করে জিনিয়া চিৎকার করে ওঠে। কিন্তু না, আরহাম হাত নামিয়ে ফেলেছে। মৃত্যু মীরকে জিজ্ঞেস করে, সাইনিকে? আরহাম রাগে ফুঁসছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টায় দু হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মীর ও চুপ থাকে। তুবা পাশ থেকে বলে, আমি যদি ভুল না হই সাইনি আমাদের ননদ। মৃত্যু ঘাড় ঘুরিয়ে তাকায়, আমাদের ননদ মানে ওনার বোন? আরহামকে ইশারা করে বলে মৃত্যু। হ্যাঁ, সায়নের বোন। আরহাম জারিফ সবার একমাত্র বোন। পুরো বাড়ির একমাত্র মেয়ে ছিল সে। তুবা, জিনিয়া আর মৃত্যু দুজনেই একসাথে বলে উঠেছিল। হোম ছিল সায়নের কাছে, শুনেছি সাইনি মারা গেছে প্রায় 2 বছর আগে। তুবা, মারা যায়নি, মেরে ফেলেছে। এই হলো আসল খুনি। আরহাম চিৎকার করে মীরকে দেখিয়ে বলল কথাগুলো। অনেক বলেছিস আর না, আমি খুনি। আমি যে তোর বোনকে সেই রাতে ওই গুন্ডার সাথে পালানো থেকে আটকিয়েছিলাম। আমি খুনি যে তোর বোনকে ভার্সিটির ক্যাম্পাস থেকে জোর করে বাড়িতে এনেছিলাম শুধুমাত্র ওই লোফার টিপুর সাথে ডেটিং এ না যেতে পারে। রাস্তার পাশে দাঁড়িয়ে তারা চিৎকার করে ঝগড়ায় লিপ্ত হওয়ায় প্রায় 10-12 জন মানুষ আবারও জমায়েত হয়ে গেল। মৃত্যু ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তুবা, জিনিয়া কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়ি থেকে ও কল আসছে সবার মোবাইলে, কিন্তু কেউ রিসিভ করছে না। মিথ্যা বলা বন্ধ কর, ফর গড শেক, আমার বোন এ দুনিয়ায় নেই কেন? এখন ও মিথ্যা বলছিস মৃত মানুষকে নিয়ে। আরহাম
মীরের রক্ত টগবগ করছে, কি করলে সে সত্যি প্রমাণ করতে পারবে? হঠাৎ মনে পড়ল রোহানের কথা। মীর গাড়ির চাবি তুবার দিকে এগিয়ে বলল, হসপিটাল কত দূর এখান থেকে? 7-8 মিনিট লাগবে, এ রাস্তার মোড় ঘুরলেই হসপিটাল। কেন? তুবা ড্রাইভ করতে পারেন? আরহাম এবার রক্তিম চোখে তাকালো মীরের দিকে। মীর সেদিকে নজর না দিয়ে তুবাকে আবার জিজ্ঞেস করল, ইউ ক্যান ড্রাইভ? না। ওকে জিনিয়াকে বলল, চাবি নাও, ড্রাইভ করে হসপিটাল নিয়ে যাও। তুবা মৃত্তিকে ধরে বসে পড়ল গাড়ির পিছনের সিটে, কিন্তু মৃত্তি যাবে না মীর আরহামকে একা ছেড়ে। খুব ভয় লাগছে তার, এমনিতেই দুজন মারামারি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিন্তু না, মীর তাদেরকে পাঠিয়ে দিল। আরহাম ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। মীর আচমকা আরহামের কলার টেনে বাইকে বসাল। আরহামের কোনো প্রতিক্রিয়াই নেই। মীর আরহামকে ধাক্কা মেরে বলল, বাইকে বসো আর বাড়ি নিয়ে যা। আরহাম স্তব্ধ, যেন রোবট হয়ে গেছে সে। কিন্তু মীর কি করতে চাইছে বুঝতে পারল না। আরহাম বাইক স্টার্ট দিল। বাড়ির গেইটে পৌঁছতেই মীর দৌড়ে ভেতরে চলে গেল। আরহাম বাড়ির ভেতরে যেতে মীর রোহানকে নিয়ে চলে এলো। তার পেছনে পেছনে বাড়ির অন্যান্যরাও এলো। দুজনের অবস্থা দেখে সবাই আটকে গেল, আর মৃত্যুরাই বা কোথায়? ওদের কি পায়নি? বল, এবার কি প্রমাণ করতে চাইছিস? আরহাম রোহানের কাছ থেকে শুনে নে। মিরহাদ রোহান এবার অবাক হলো, কি শুনবে আমার কাছ থেকে? মীর আর রোহান সায়নীর ব্যাপারটা জানতে চাইবে না তো? সত্যিটা জেনে গেলে তো কিন্তু আমিই বা চুপ করে থাকব কি করে? দুজনই আমার খুব কাছের মৃত্তিকে পাওয়ার লোভে কোনো অন্যায় করে ফেলব না তো? আরহামের দৃষ্টি রোহানের দিকে, সে জানতে চায় কি প্রমাণ করতে চাইছে মীর। আমরা যখন লাস্ট টাইমে বাড়িতে এসেছিলাম তখন সায়নীকে আমরা প্রথমে কোথায় দেখেছিলাম? রোহান যেই জিনিসটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হচ্ছে। মীর নির্দোষ আজ বোধ হয় জেনেই যাবে আরহাম। আরহাম এবার নিজেও প্রশ্ন করল রোহানকে। আমরা যখন ঢাকা থেকে এখানে এসেছি তখন প্রায় সন্ধ্যের আগ মুহূর্ত ছিল। আমরা কলেজ রোড দিয়ে গ্রামে আসছিলাম, কারণ ওপাশটায় রিকশা চোখে পড়েছিল। মীর গলা শুকিয়ে গিয়েছে বলে তোদের কলেজের পাশে যে রেস্টুরেন্ট ছিল সেখানে পানির বোতল কিনতে যায়। আমি রিকশা দাঁড় করাচ্ছিলাম, তখন মীর পানি না কিনেই চলে আসে আর বলে যে সে তোর কাজিন সাইনিকে দেখেছে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে। প্রথমে আমি অবাক হই, পড়ে ভাবি এটা অসম্ভব, কারণ তুই সবসময় বলতিস তোদের বাড়িতে সবাই খুব স্ট্রিক্ট, সন্ধ্যার পর বাড়ির বাইরে কখনো থাকতে পারিস না। মীরের কথা শুনে আমি নিজেও যাই, তখন সায়নী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। এরপর যখন তোদের বাড়ি পৌঁছাই তখন দেখি তোর দাদু গেটের সামনে দাঁড়িয়ে সায়নীকে জেরা করছে। সায়নী বলেছিল সে কোচিং এ ছিল, কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা দুজন প্রথমে ঠিক করি তোকে বলবো, পরে ভাবলাম তোরা সবাই খুব কষ্ট পাবি, তাই মীরকে বলিস, সে যেন নিজেই কথা বলে সাইনির সাথে এ নিয়ে। করি ও তাই পরের দিন সায়নীকে ছাদে ডেকে নিয়ে মীর অনক বোঝায়। প্রেম করা অন্যায় না, কিন্তু তা হতে হবে সৎ ও সঠিক মন মানসিকতার। আমি তখন ছাদ থেকে নিচে যাই একটু সিগারেট ধরাতে। এই ফাঁকে তুই ও ছাদে চলে আসিস। তখন মীর আর সায়নীকে একসাথে একা দেখে তোর মনে সন্দেহের সৃষ্টি হয়। কিন্তু মীর সাইনিকে বলে দেয় তোকে সবটা জানাবে, কারণ আমরা তোন বন্ধু, কখনো কিছু লুকাই না একে অপরের থেকে।
সায়নী ওয়াদা করাই যেন তোকে কিছু না বলে, কিন্তু আমি তো আগে থেকেই জানতাম। সায়নী টিপু নামের একটা ছেলের সাথে প্রেম করত। ওই ছেলে সায়নীকে ফাঁসিয়ে ভিডিও বানায়। আর আমরা যতদিন এ বাড়িতে ছিলাম প্রায় প্রতিদিন সায়নী মীরের সামনে কান্না করেছে। আমরাও তাকে নিজের বোন ভাবতাম, তোর বোন বলে। কিন্তু ভাগ্য খারাপ ছিল মীরের, হয়তো তাই যতবারই তোর চোখে সে আর সায়নী পড়েছে তুই প্রত্যেকবারই বাজে ভেবেছিস। আর যেদিন সায়নী আত্মহত্যা করেছে সেদিন সায়নী ওই টিপুর সাথে দেখা করতে গিয়েছিল। টিপুর থেকে ভিডিও ক্লিপ নিতে, কিন্তু টিপু ভিডিও ক্লিপ দেয়নি, বরং সায়নীর রেপ করতে চেয়েছিল। মীর তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, টিপুকে হকি স্টিক দিয়ে আঘাত করে, মাথা ও ফাটায়, কিন্তু আফসোস সে বেঁচে পালিয়ে যায়। আর সায়নী নিজের সম্মানের জন্য মীরকে হাত জোর করে বলে বাড়িতে যেন কাউকে কিছু না জানায়। মীরও বলে নি কাউকে, ভেবেছে সায়নীর সম্মানের জন্য চুপ থাকাই ব্যাটার। কিন্তু না, মেয়েটা আমাকে ভরসাই করল না। সে রাতেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলেই মীর কেঁদে দিল। রোহান এবার চুপ। সেখানে উপস্থিত সবার দৃষ্টি মীরের দিকে আর আরহামের দৃষ্টি মাটির দিকে। এবার পেছনে থেকে সায়ন বলে উঠল, হ্যাঁ, সায়নী মীরকে ভাইয়ের চোখে দেখত। মীর তাকে অনেক সাহায্য করেছে, যেটা আমরা তার আপন ভাই হয়েও পারিনি। সায়নীর আত্মহত্যার পেছনে কারণ ছিল ভয়। টিপুর ভয়, সম্মানের ভয়। আমি পেয়েছিলাম সায়নীর ডায়েরি। তার মৃত্যুর আগে লিখে যাওয়া সব কথাই আমি পড়েছি। ঠাস-শস, সায়নের গালে খুব কষে থাপ্পড় লাগালো আরহাম। মুহূর্তেই চমকে গেল বাড়ির সবাই। বড় বাবা তো চিৎকার করে ডেকেই উঠল আরহাম। তোমার সাহস কি করে হয় বড় ভাইয়ের গায়ে হাত তোলার? কিন্তু সায়ন চুপ, হয়তো সে থাপ্পড়ের কারণটা আগেই বুঝতে পেরেছে। হ্যাঁ, বোঝারই কথা, কারণ সায়ন জানত আরহাম সায়নীর আত্মহত্যার জন্য দায়ী মিরহাদকেই মানত। তাহলে সে সত্যিটা জেনেও চুপ করে ছিল কেন? কেন এই 2টা বছরে একবারও বলার চেষ্টা করেনি মিরহাদ দায়ী নয়, বরং সাহায্যকারী ছিল সে? আর রোহান, সে কেন বলল না কিছু? আর মিরি কেন সত্যিটা জানানোর চেষ্টা করল না? আরহাম কাকে কি বলবে বুঝতে পারছে না। তবে সায়ন নিজেই বলল, আমি ডায়েরি পেয়েছি সায়নীর মৃত্যুর অনেকদিন পর। ততদিনে এলাকায় আত্মহত্যার ঘটনাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু আমি যদি টিপুর কথাটা বলতাম তাহলে আবার নতুন করে ঝামেলা হতো। আমি তো নিজেকে শান্ত করে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই সেটা কখনোই পারতিস না। টিপুকে খুঁজে বের করে হলেও তুই তাকে খুন করতি। আরহামের এবার রাগ শক্ত আসমানে, সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারল না। বাড়ির গেইটে খুব জোরে ঘুষি মেরে বসল হাত, লোহার গেইটে লেগে ঝোড়ো ঝোড়ো করে রক্ত ঝরতে লাগল। মৃত্তিকে নিয়ে কেবলই ফিরল জিনিয়া আর তুবা। বাড়ির সবাই দৌড়ে আরহামকে ধরতে যাচ্ছিলে, কিন্তু মৃত্যুর পায়ে ব্যান্ডেজ দেখে আবার তার দিকে ঘুরল। মিরহাদ আগে বন্ধুর কাছেই গেল। আরহাম মাথা নিচু করে নিচে বসে আছে। কি ভুল করেছে সে? তাকে এত শাস্তি পেতে হলো কেন? প্রাণের প্রিয় বন্ধুকে 2 বছর ভুল বুঝে গেছে। এমনকি খুন পর্যন্ত করতে চেয়েছিল রাগের মাথায়। মৃত্যুকে অপমান করেছে, কতবার খুনির বোন মনে করে। মীরকে দুশ্চরিত্র ভেবেছে, কিন্তু শেষ পর্যন্ত জানতে পারল সে নিজেই ভুল করেছে, বন্ধুকে ভুল বুঝে।
মৃত্তিকে মীর কোলে করে রুমে পৌঁছে দিয়ে এসেছে। রোহান হঠাৎ করেই সবার সামনে থেকে গায়েব হয়ে গেল। বাড়ির সবাই মৃত্যুর আদর যত্ন করে চলছে, কিন্তু মৃত্যুর নজর শুধু আরহামকে খুঁজছে। সে ছোট মাকে জিজ্ঞেস করেই বসলে, উনি কোথায়? উনি কে? ছোট মা, উনি মানে আরহাম স্যার। ছোট মা এবার হেসে ফেলল। তোমার উনির হাতে ব্যথা, ভাবি গিয়েছে ব্যান্ডেজ করাতে। নিচেই হবে হয়তো। আর ভাইয়া কোথায়? মৃত্যু। মীরের কাছে তোমার মা আছে তার, ও দেখলাম ঠোঁট কেটে গেছে, গাল ফুলে আছে। দুজন দুজনের মুখে ঘুষি মেরেছিল, তাই এমন অবস্থা। ছোট মা এবার মৃত্যুকে একটু রেস্ট নিতে বলল, তিনি তুবাকে দিয়ে খাবার পাঠিয়ে দিবে। জিনিয়ার এখনো হাত পা কাঁপছে, চোখের সামনে এত মারামারি দেখে সে এখনো আতঙ্কে আছে। সে কাউকে কিছু বলতেও পারছে না। সে করিডোরে একপাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সাদনান কোথা থেকে এসে তার পাশে দাঁড়াল। আমি একটু বাড়ির বাইরের দিকে ছিলাম, এসে শুনি মৃত্যুর হাজবেন্ড আর তার বর খুব মারামারি করেছে। কি হয়েছে বলতো, আর তোমরাই বা এত লেট করলে কেন? সাদনান: তেমন কিছু না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। জিনিয়া: ও আচ্ছা, শোন, আমি আর তুমি কাল চলে যাব, ওদের ফ্যামিলির সাথে যাওয়ার প্রয়োজন নেই। সাদনান জিনিয়ার হাতটা ধরতে ধরতে বলছিল কথাগুলো। জিনিয়া হাঁসফাঁস করতে লাগল সাদনানের এভাবে হাত ধরায়। সাদনান বরাবরই জিনিয়ার জন্য অনাকাঙ্ক্ষিত, হয়তো সেজন্যই এত বেশি অস্বস্তি হয় তাকে পাশে দেখলে। আর এমনই সময় মীর ও আসলো এদিকটায়। সাদনান জোর করে জিনিয়ার হাত ধরছে, চোখ এড়াল না মীরের। কিন্তু সে কি করবে, ওদের মাঝে সে কেবলই থার্ড পারসন, তাই রাস্তা বদলে উল্টো দিকে চলে গেল। সে আরহামকে খুঁজছিল, কিন্তু আরহাম ওপরে নেই। আরহাম রোহানকে নিয়ে দাঁড়িয়ে আছে ছাদে। রোহান টেনশনে কি বলবে, আবার যা বলার ছিল জানার ছিলে সব তো হয়েই গেল। মীর অনেক খুঁজে ছাদে আসল। দরজা থেকেই চোখে পড়ল আরহাম আর রোহান ছাদে। রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আরহাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে রোহানকে প্রশ্ন করল, কেন বলিসনি সত্যিটা এতগুলো দিন? রোহান কাচুমাচু করছে, কি বলবে, তবে সত্যি এটাই সে চেষ্টা করেছে সত্যিটা জানাতে। কিন্তু আরহাম মীরের নামটা ও শুনতেও নারাজ। সে কখনোই সুযোগ দেয়নি বা শুনতে চায়নি মীরকে নিয়ে কোনো কথা। রোহান নির্ভয়ে সত্যিটাই বলে দেয় যে সে বহুবার বলতে চেয়েছে, আরহাম নিজেই শুনতে চায়নি। আরহাম লজ্জিত, অনুতপ্ত। ভুল তারই, কেন সে এতটা জেদার রাগে অন্ধ ছিল যে সত্যিটা জানার চেষ্টা করেনি। তবে তার চেয়ে বেশি কষ্ট ছিল একমাত্র বোনকে হারানোর, তা আগে পিছে ভাবার মতো মন মানসিকতাই ছিল না। আরহাম নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগল, কি করে হবে মীরের মুখোমুখি। রোহান এবার ঝাপটে ধরল আরহামকে কাঁদতে দেখে। কিন্তু মীর এর আর সহ্য হল না। সে পিছন থেকে বলে উঠল, শালা ঢং শিখেছিস, মেয়েদের মতো ন্যাকা কান্না করছিস। রোহান হেসে দিল মীরের কথায়, কিন্তু আরহাম ভার তুলে তাকাচ্ছে না পর্যন্ত। মীর এবার আরহামের পিঠে জোরে ঘুষি মেরে আরহাম রোহান দুজনকে ঝাপটে ধরল। তিন বন্ধু খুব একে অপরকে জড়িয়ে ধরল। আর একে একে তিনজনই বলে উঠল, লাভ ইউ দোস্ত। দুই বন্ধুর গলা ছেড়ে সরে দাঁড়ালো আরহাম। চোখে তার এখনও পানি, তবে ঠোঁটে এক চওড়া হাসি। বন্ধুকে এতগুলো দিন ভুল বোঝার জন্য কষ্ট হচ্ছে, সাথে খুশিও লাগছে। মীর রোহান দুজনেই দেখল আরহামের চোখের পানি। মীর বলে উঠল, শালা কি শুরু করলি মেয়ে মানুষের মতো? আরহাম এবার হেসে বলল, শালা আমি নাকি তুই? মীর ও হেসে উঠল, শুধু হাসি চাপা পড়ে গেল রোহানের। মীর হঠাৎ ফোলা ঠোঁটে আঙ্গুল স্পর্শ করতেই তীব্র ব্যথা অনুভব করল। ব্যথা সইতে না পেরে কুকিয়ে উঠল ব্যথা, আরহাম ও পাচ্ছে।
দুজনেরই মুখ অনেক ফুলে আছে। আরহামের গালে ব্যথা লেগেছে আর মীরের ঠোঁট, গাল দুজায়গায়ই ব্যথা। আরহাম মীরকে কিছু একটা ইশারা করে রোহানের দিকে ঘুরল। রোহান কিছু বুঝে উঠার আরহাম এক ঘুষি লাগিয়ে দিল রোহানের গালে। ঘুষিটা খুব জোরে না হলেও তেমন আস্তেও ছিল না। মীর তো মুখ চেপে হেসেই চলছে। রোহান গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই মীর বলল, মামা আমরা দুজন বিয়ে বাড়িতে ফোলা গাল, ঠোঁট মুখ নিয়ে ঘুরব আর তুমি টিপটপ হিরো সেজে ঘুরবা, তা কি করে হয়? রাত 10টা পেরিয়েছে, অনেক আগেই বর কনে দুজনেই অসুস্থ, ব্যথা পেয়ে বসে আছে, তাই আজ আর গায়ে হলুদ হল না। বাড়ির বড়রা সবাই দুশ্চিন্তায় আছে, বিশেষ করে মহিলারা। তারা কুসংস্কারে বিশ্বাসী, আজ এত বিপদ গেল মানে অশুভ কোনো লক্ষণ। বর কনে দুজনের ওপর দিয়েই গেছে বিপদটা, তাই মহিলারা বলছে বিয়ের প্রোগ্রামটা ক্যান্সেল করাটাই উত্তম। কিন্তু আরহামের বড় বাবা, মৃত্যুর বাবা আরও পাড়াপড়শির মুরব্বীরা বলছেন এসব কিছু না। বিয়ে মানেই শুভ কাজ, আর শুভ কাজ যত দ্রুত করা যায় ততই মঙ্গল। মৃত্যুর মা কিছুক্ষণ আগেই মৃত্যুকে খাইয়ে ঔষধ খাইয়ে গেছে। এখন জিনিয়াকে বসিয়ে রেখে তিনি বাহিরে গেছেন। আরহাম, মীর, রোহান তিনজনই সিঁড়ি বেয়ে নিচে আসছিল। সামনেই সাদনানের সাথে দেখা হল। দেখা না, অ্যাকচুয়ালি সাদনান উল্টো দিকে ঘুরে ফোনে কারো সাথে কথা বলছিল। প্রথমেই মীরের কানে এলো, কালকের মধ্যে সব ডিসমিস করো, যে করেই হোক, আমি ঢাকায় ফিরে কোনো ঝামেলায় পড়তে চাই না। গা ঢাকা দিয়ে আজকে পর্যন্তই থাপুরো কথা শেষ হবার আগেই পায়ের শব্দ শুনে চুপ হয়ে যায় সাদনান। আর ফিরে তাকাতেই দেখতে পায় তিনজনকে। মীরের কানে শুধু শেষের কথাটাই বাজতে থাকে, গা ঢাকা দিয়ে আজকে পর্যন্তই কি বলতে যাচ্ছিল সাদনান। সাদনান মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিল। ওনার গালে কি হয়েছে? প্রশ্ন করল সাদনান। কিছু না, ছাদ থেকে আসার সময় ব্যথা পেয়েছে। এখন নিয়ে বরফ লাগিয়ে দিব, ঠিক হয়ে যাবে। আরহাম, আপনি খাবার খেয়েছেন? মিরহাদ, জি, খেয়েই এখানে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। সাদনান, আচ্ছা, ক্যারিয়ন। আমরা খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আরহাম। তারপর তিনজন কিচেনে গিয়ে বরফ নিল। রোহানের গালে বরফ লাগিয়ে তারপর তিনজন খেতে বসল, কিন্তু কেউই কিছু খেতে পারল না ব্যথায়। মৃত্যুর মা তিনজনের অবস্থা দেখে আরহামের মাকে জিজ্ঞেস করলেন দুধ আছে কিনা। তিনি জানালেন ফ্রিজে রাখা আছে। সঙ্গে সঙ্গে মৃত্যুর মা দুধ গরম করে তিনজনকে পাউরুটি আর দুধ দিলেন ভিজিয়ে খেতে। তিনজনও তাই করল। এরপর রোহান আর মীর চলে গেল আহনাফের রুমে ঘুমুতে। তাদের সাথে সাদনানেরও থাকার ব্যবস্থা করা হয়েছে। আরহাম চলে গেল নিজের রুমে। গিয়েই দেখতে পেল মৃত্যু শুয়ে আছে আর মাথার কাছে বসে আছে জিনিয়া। আরহামকে দেখে জিনিয়া উঠে গেল বিছানা থেকে। উঠতে হবে না, তোমরা চাইলে একসাথে থাকতে পারো এখানে, আমি না হয়। আরহাম, না স্যার, আমি আন্টির সাথে ঘুমাবো, আপনি থাকুন। বলেই জিনিয়া রুম থেকে বের হয়ে গেল। মৃত্যু ঘুমে আছে, কিছুক্ষণ আগেই চোখ লেগেছে তার। গায়ে তার হলুদের শাড়ি গ্রাম্যভাবে পরানো। কাঁচা ফুলের গহনায় সাজানো ছিল সে, কিন্তু এখন শুধু শাড়িটা আর কোমরের বিছাটাই আছে, ফুলগুলো খুলে ফেলেছে। হয়তো জিনিয়াই খুলে দিয়ে গেছে। আরহামের গায়েও হলুদের পাঞ্জাবি পরনে ছিল। এখন সেটা খুলে একটা টি শার্ট গায়ে জড়ালো। তারপর ওয়াশরুমে ঢুকল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ হাত মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। হাত দিয়ে ঝেড়ে কপালের সামনের ভেজা চুলগুলোর পানি ফেলল। আয়নায় ভালো করে তাকাতেই চোখে পড়ল মৃত্যুর ফোলা গাল দুটোতে। এই গাল দুটো বরাবরই তাকে খুব টানে। এখনও তাই হচ্ছে, খুব করে ছুতে ইচ্ছে করছে এই সাইকো বউটাকে।
আরহাম তোয়ালেটা বারান্দার গ্রিলে রেখে রুমে এসে দরজা লাগিয়ে দিল। তারপর বেডসাইড ল্যাম্প অন করে রুমের লাইট অফ করে বিছানায় বসল। বাইরে ঝিরিঝিরি হাওয়া বইছে, জানালা খোলা থাকায় বাতাসে জানালার পর্দা সরে গেল। মৃদুমন্দ হাওয়ায় পুরো ঘরটাই শীতল হয়ে যাচ্ছে, সেই সাথে শীতল আজ আরহামের মনটাও। সব বাধা দ্বিধা সরে গেছে আজ মন থেকে। মৃত্যু তাকে ভালোবেসেই এই বিয়ের বন্ধনটাকে ছিঁড়তে চায়নি। সত্যি সে ভালোবাসে, নয়তো জোর খাটিয়ে কি করে বলেছিল বউ আমি তাকে মানবই। আমার মনেই ছিল দ্বিধা, রাগ, আর রাগের পড়তে আমার চোখ ঢাকা ছিল। কিন্তু এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো রাগ। আমিও ভালোবাসবো আমার সাইকো বউটাকে, মনে মনে বলছে আরহাম, আর হেসে উঠছে একা একাই। ল্যাম্পের হলুদ আলোয় মৃত্যুর হলুদ বরণ ফর্সা মুখটা আরও বেশি হলদে হয়ে আছে। ঘুমন্ত চেহারায় পাতলা ঠোঁট দুটোতে যেন হাসি লেগেই আছে। আরহাম ডান হাতটা এগিয়ে মৃত্যুর গাল স্পর্শ করল। মৃত্যু নড়েচড়ে উঠল, আর সাথে সাথেই আরহাম হাত সরিয়ে নিল। মৃত্যু হাতের স্পর্শে না কোমরের বিছার খাঁজ কাটা ডিজাইন বারবার কোমরে লাগায় ব্যথা পেয়ে নড়ছে। কিন্তু তার বাপায়ের গোড়ালির একটু উপরেই ব্যথা, নড়তে গেলেই পায় ও ব্যথায় কুকিয়ে উঠছে। আরহাম কিছুক্ষণ তাকিয়ে রইল মৃত্যুর দিকে, বোঝার চেষ্টা করল সে কেন কাতরাচ্ছে। অবশেষে ধরতে পারল সমস্যাটা কোমরবন্দে। খানিকক্ষণ চুপ করে ভাবল কি করা যায়। জিনিয়াকে ডাকবে এটা খুলে দেওয়ার জন্য, পরে ভাবল এত রাতে তাকে ডাকা কি ঠিক হবে। এরপর আবার ভাবল বউ তো আমারই, এতটুকু তো করতেই পারি। ভাবনাটাকে প্রশ্রয় দেয়া অতটা অন্যায় হবে না। বলতে বলতে হাত লাগাল মৃত্যুর কোমরে। প্রথম দফাই সে ভুল করল। কোমরের দিকে না তাকিয়েই খুলতে গিয়ে কোমরবন্ধ ছেড়ে পেটের খোলা জায়গায় হাত লেগে গেল। আরহামের ঠান্ডা হাতের স্পর্শে মৃত্যুর ঘুম ভেঙে গেল। আর ভয় মৃত্যু চিৎকার করতেই আরহাম দিকবিদিক না ভেবে মৃত্যুর মুখ চেপে ধরল। সরু চোখ দুটো মৃত্যুর মুহূর্তেই ভয় গোল গোল হয়ে গেল। আরহাম নিজেও অপ্রস্তুত হয়ে গেছে, কি করবে কি বলবে বুঝতে পারছে না। অমমহুম্মম মৃত্যু গোঙানির মতো শব্দ করছে আর চোখে বারবার ইশারা করছে আরহামকে। কিন্তু সে তো তার বোধশক্তি হারিয়ে ফেলেছে, কি বলছে মৃত্যু তা বোঝার ক্ষমতা যেন তার নেই। মৃত্যু আবারও ইশারা করল, এবার বুঝতে পারল মৃত্যু তার মুখ থেকে হাত সরাতে বলছে। দ্রুত হাত সরিয়ে নিতেই মৃত্যু চিৎকার করে বলল কি করছিলেন লুচো ব্যাটা। মৃত্যুর মুখ থেকে এমন কথা শুনে আরহাম ভ্যাবাচেকা খেয়ে গেল। ধীর গলায় বলল লুচু ব্যাটা, সিরিয়াসলি? তা নয়তো কি, ঘুমের মধ্যে একটা মেয়েকে কি কি সব করছিলেন। মৃত্যু। আরহাম এবার যেন আকাশ থেকে পড়ল, কি বলে এই মেয়ে? কি কি সব করছি মানে কি? হ্যাঁ, তুমি কি ভেবেছ আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব? হুহ, বয়েই গেছে। আই তো জাস্ট তোমার এইটা কোমর বন্ধ দেখিয়ে খুলে দিচ্ছিলাম যেন ঘুমাতে কষ্ট না হয় তোমার। হাঁচা কথা। আফনে আমার ঘুমের চিন্তা করতাছিলেন? আরহাম আবারও শকট, কি বলল এই মেয়ে? মানে সত্যি সত্যি আপনি আমার কষ্ট হবে ভেবে এটা খুলতে আসছিলেন? মৃত্যু। হ্যাঁ। ওহ, তাহলে আর ওয়েট করতাছেন কিসের? নিন খুলে দিন বলেই মৃত্যু একটু নড়ে কোমর আরহামের দিকে করল। আরহাম হেসে দিল, মেয়েটা কত জলদি তাকে নিজের করে নিয়েছে। কথা শুনে মনে হচ্ছে তার মাঝে কোনো জোরতাই নেই। এই তো, কাল ও কতটা লজ্জা পাচ্ছিল কাছাকাছি আসলেই। মুখে মুখে অনেক কথাই বলতো, তবুও সংকোচ বোধটা ও থাকত। আরহাম আলতো হাতে কোমরবন্ধটা খুলে কোমর স্পর্শ করল ইচ্ছে করেই। মৃত্যু মুহূর্তেই কেঁপে উঠল। কোনো এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে।
চোখ বুজে ফেলল মৃত্যি, কিন্তু আরহাম সে তো মৃত্যির হালকা কম্পিত কোমরে এবার সুখানুভূতি টের পেল। সে এবার বসা থেকে উঠে মৃত্যির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। কিছু সময় এভাবেই ব্যয় করে এবার কনুয়ে ভর রেখে মৃত্যির দিকে ফিরলে। আরহামের নিঃশ্বাস মৃত্যির চোখে মুখে ছড়িয়ে পড়ছে। মৃত্যি চোখ খুলছে না, আরহাম নীরব নিষ্পলক চোখে মৃত্যিকে দেখে চলছে। হঠাৎ মৃত্যি চোখ খুলতেই দেখতে পেল একজোড়া চোখ নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছে তার দিকে। ঠোঁট খুলে কিছু বলতে চেষ্টা করছিলে, ঠিক তখনই আরহাম নিজের দখলে নেয় সে ওষ্ঠযুগল। খানিক সময় বাদে ছেড়ে দেয় সেই ঠোঁট, তারপর আবারও হালকা স্পর্শ করে সরে যায়। বাহু ছড়িয়ে সেই বাহুতে মৃত্যির মাথা রাখে আরহাম। তারপর আলতো করে জড়িয়ে ধরে আর ধীর গলায় ঘুমিয়ে পড়ো প্লিজ বলেই চোখ বুজে ফেলে সে। মৃত্যি অনেক সময় চুপটি করে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে, এরপর সে তলিয়ে যায় গভীর ঘুমে। খুব ভোরেই ঘুম ভাঙে রোহানের। আসলে ঘুমাতেই পারেনি সে। গত 2 সপ্তাহে যা কিছু ঘটছে এতে করে আর যাই হোক দুচোখের পাতায় কারোই ঘুম ভর করবে না। রোহানের সাথে তাই হচ্ছে। বুকে জ্বলন, মনে চাপা কষ্ট আর ঠোঁটের কোণে প্লাস্টিকের হাসি। আদৌ কি এভাবে বেঁচে থাকা যায়? হয়তো যায়, তাই তো সে বেঁচে আছে। আর তারা একে অপরকে ভালো না বেসে ও একসাথে জীবন কাটানোর পথ পেয়েছে। আরহাম কেন আটকাচ্ছে না বিয়েটা? সে তো বলেছিল ডিভোর্স দিয়ে দিবে মৃত্যিকে। তাহলে এখন কেন মেনে নিচ্ছে সব? সে তো ভালোবাসে না মৃত্যিকে, কিন্তু আমি তো বাসি। আমি কেন পাবো না তাকে ভালোবেসেও? রোহান বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকল। মুখ হাত ধুয়ে তৈরি হয়ে নিল, যে করেই হোক আরহামকে এক্ষুনি বলে দিবে সে মৃত্যিকে ভালোবাসে। আর মৃত্যির বিয়ে তো মীর ও তার পরিবার আমার সাথেই ঠিক করে রেখেছে। তাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, এটাকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। 3 মাসের মধ্যে তো ডিভোর্স হয়েই যাবে, তারপর আমি মৃত্যিকে বিয়ে করে নিব। হ্যাঁ এটাই করব, যাই আরহামকে বলি সবটা, ও নিশ্চয়ই আমার কষ্ট বুঝবে, আমাকে বুঝবে, আমার ভালোবাসাটা বুঝবে। আরহাম কখনোই এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। রোহান মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল সে আরহামকে বিয়েটা ভাঙতে বলবে। মীর এখনো ঘুমুচ্ছে, রোহান একবার তার দিকে দেখে নিল। এরপর রুম থেকে বেরিয়ে সোজা আরহামের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, কড়া নাড়বে ঠিক তখনই মৃত্যির মাকে দেখা গেল সেখানে। এত সকালেই ঘুম ভেঙে গেছে তোমার? মৃত্যির মা: জি আন্টি, এখনই ঘুম ভেঙেছে। রোহান: তুমি মনে হয় আরহামের কাছে এসেছিলে। এখনো ঘুম ভাঙেনি ওদের? হ্যাঁ, না মানে একটু কাজ ছিল আরহামের সাথে। তোমাকে এখন পেয়ে ভালোই হলো, আমি ও কদিন ধরে ভাবছি তোমার সাথে একটু কথা বলবো, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। ওরা উঠতে আরো দেরি হতে পারে, তুমি যদি ফ্রি থাকো একটু কথা বলতাম। রোহান মাথা নেড়ে জানালো ঠিক আছে, কথা বলুক। তারপর তারা করিডোরে একপাশে দাঁড়াল। এত সকালে তেমন কেউ ঘুম থেকে উঠেনি এখনো। মৃত্যির মা কিছুটা ইতস্তত করতে লাগলেন কিভাবে শুরু করবে কথা। রোহান নিজেই বলল, আন্টি, ইতস্তত কেন করছেন? আমি তো আপনার মীরের মতোই, তাই না? হ্যাঁ বাবা, সেজন্যই একটু খারাপ লাগছে। মৃত্যির আর তোমার বিয়ের কথা আমরাই তো শুরু করেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই সব এলোমেলো হয়ে গেল। তোমার হয়তো মন থেকেই খারাপ লাগছে, হয়তো তুমি আমাদের ওপর রেগে। কি বলছেন আন্টি? এসব যা হওয়ার ছিল তাই হয়েছে। এতে রাগ করব কেন? আপনারা তো ইচ্ছে করে কিছু করেননি। আর যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তবে বিয়েটা সত্যি হয়েছে, তাই আমাদের এটা নিয়ে ক্ষোভ রাখার কোনো মানে হয় না। রোহান: মৃত্যির মা এবার রোহানের হাত ধরে কেঁদেই দিলেন।
তুমি জানো না বাবা, কত বড় একটা বোঝা মন থেকে সরিয়ে দিয়েছ তুমি। আমি প্রত্যেক মুহূর্তে ভয় পেতাম তোমার মন থেকে কোনো কষ্ট যদি বেরিয়ে আসে মৃত্যুর জন্য, সেই কষ্টটা তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াত। আমার মেয়েটা সুখে থাকতে পারত না। আমি যে তোমাকে কি বলে ধন্য। আন্টি প্লিজ এভাবে বলবেন না। এভাবে কথা বলে আমাকে পর করে দিয়েন না। মৃত্যুর মা এবার চোখের পানি মুছে রোহানের মাথা টেনে কপালে একটা চুমু খেলেন। আর মৃদু হেসে বললেন, সত্যিই আমার একটা না তিনটা ছেলে, মিরহাদ, রোহান, আরহাম। জিনিয়া ঘুম থেকে উঠেই কেমন উসখুস করছে, রুম থেকে বের হতে চাইছে না। সাদনান ঘুম থেকে উঠেই জিনিয়াকে কল করেছিল আর পাশেই ছিল মীর। প্রথমে সে ঘুমে থাকলেও সাদের কথা শুনে ঘুম ভেঙে যায় তার। তবে চুপচাপ শুনে যায় সব কথা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চুপচাপ মস্তিষ্কে আগুন লেগে যায় যখন সাদ জিনিয়াকে লাভ ইউ বলে ওপাশ থেকে ও এই কথাটাই শুনতে জোর করে। মীর তৎক্ষণাৎ বিছানা ছেড়ে কোনো দিক খেয়াল না করে বেরিয়ে যায় রুম থেকে আর সোজা গিয়ে ঢোকে জিনিয়ার রুমে। দরজাটা বেজানোই ছিল, সে জোরে ধাক্কা দিয়ে ঢুকেই জিনিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে ছুঁড়ে মারে। মুহূর্তেই মোবাইলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জিনিয়া মীরের চোখ মুখ দেখে ভয় থরথর করো কাঁপতে থাকে। অগ্নিবর্ণ চোখ দুটো যেন তাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। কিছু বলার আগেই মীর জিনিয়ার হাত ধরে হ্যাচকা টান লাগায় আর জিনিয়া একদম বুকে এসে লাগে মীরের। আচমকা মীর জিনিয়ার চুলের মুঠি ধরে জিজ্ঞেস করে, ভালোবাসিস ওকে? জিনিয়ার ঠোঁট কাঁপছে কিন্তু কিছু বলতে পারছে না। সে আবারও একই প্রশ্ন করে। এবার জিনিয়া মাথা নাড়ায়, না ভালোবাসে না। মীর আলগোছে হাত সরিয়ে নেয় জিনিয়ার চুল থেকে। জিনিয়া হতবাক, কি হয়েছে মীরের এতটা রাগ? ওই বায়ের সাদের সাথে তোর বিয়ে কখনো হবে না, কথাটা মনে রাখিস। আমি নিজে তোর বাড়িতে বলবো আমি তোকে বিয়ে করব। তোর ফ্যামিলি খুশি মনে মানলে ভালো, নয়তো উঠিয়ে এনে করব, মনে রাখিস। বলেই মীর রুম থেকে বেরিয়ে গেল। আরহামের ঘুম ভাঙলে দেখতে পায় মৃত্যু বিছানায় নেই। দরজা লাগানো, ভেতর থেকেই মানে সে ওয়াশরুমে। চোখে পড়ল মৃত্যুর সেই কোমরবন্ধ খাটেই পড়ে আছে। আরহাম সেটা হাতে নিতেই মনে পড়ল কাল রাতের সেই মুহূর্ত। ভালোবাসার সেই ক্ষণ ভেসে ওঠে চোখে ল্যাম্পের আলোয় মৃত্যুর লাজুক সেই মুখটা। আরহামের ঠোঁট জোড়ায় হাসির বন্যা বইছে। তবে বেশিক্ষণ টিকল না সেই হাসি। মৃত্যুর সেলফোনে পরপর আসা ৮-১০টা মেসেজ কেড়ে নেয় সেই হাসি। চোখ মুখ জুড়ে নামে অন্ধকার, চোখের তারা রক্তিম হয়ে গেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আরহাম হাত থেকে মৃত্যুর মোবাইলটা রেখে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে তুবা আর জিনিয়া। মৃত্যু কই, তাড়াতাড়ি প্রেস হয়ে ম্যাডামকে নিয়ে আসো, বড় মা হলুদ লাগাবে তোমাদের দুজনকে। হারি আপ তুবা। ভাবি বড় মাকে বলে দিও হলুদ লাগবে না। আমি যাচ্ছি না। নিচে বলেই সামনে দেখল বড় মা আর মৃত্যুর মা দাঁড়িয়ে আছে। আরহাম মাথা নিচু করে আবার বলল, আমি কোনো হলুদ মেহেদি লাগাচ্ছি না। তখনই মৃত্যু বের হয়ে আসে ওয়াশরুম থেকে। পায়ে এখনও ব্যথা আছে অনেক, তাই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বড় মা একবার মৃত্যু আরেকবার আরহামের দিকে তাকিয়ে বলল, উঠোনে সব সাজিয়ে এসেছি, 10 মিনিটের মধ্যে বউ মাকে কোলে করে সেখানে উপস্থিত থাকবে। চলে তুবা, জিনয়া বলেই উনি পা বাড়ালেন। আরহাম থমকে আছে, ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। ঘৃণা হচ্ছে মৃত্যুর দিকে তাকাতেও। মৃত্যু হাতে থাকা তোয়ালেটা রেখে আরহামের একটু সামনে এসে দাঁড়াল। কি স্যার, দাঁড়িয়েই থাকবেন না, ফ্রেশ হয়ে আসবেন? আরহাম মৃত্যুর দিকে একবার তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। মৃত্যু চমকে গেছে সেই চাহনি দেখে।
কি এমন বলে ফেললাম এভাবে কেন তাকালেন উনি? রাতে তো সব ঠিকই ছিল, এখন আবার কি হলো? মৃত্যু যখন অতশত ভাবনায় বিভোর তখন মনে হলো সে শূন্যে ভাসছে। একবার ভালো করে খেয়াল করল, হ্যাঁ, সে ভাসছে, তবে শূন্যে নয়, আরহামের কোলে। মৃত্যুর পায়ে ব্যথা বলে আরহাম কোলে তুলে নিয়েছে, তাকে নিচে তো যেতে হবে। মৃত্যু অপলক তাকিয়ে আছে আরহামের দিকে, কেন যেন মুখটা গম্ভীর করে রেখেছে আরহাম। মৃত্যু অনেক খুঁজে ও কোনো কারণ বের করতে পারল না। যথাসময়ে হলুদের অনুষ্ঠান শুরু হল। বর কনে দুজনকেই পাশাপাশি বসিয়ে বাড়ির সকল মেয়ে মহিলারা হলুদ লাগিয়ে দিচ্ছে। পুরুষরা অনেকেই আছেন সেখানে, তবে কেউ হলুদ লাগাতে এগুচ্ছে না। অনেক বলে কয় বড় বাবা আর মৃত্যুর বাবা হলুদ লাগিয়েছেন। মৃত্যুর বাবার চোখে অশ্রুকণা ভিড় করেছে। এই তো একটু হলেই গড়াবে, হয়তো মনে পড়ছে বাবা মেয়ের পুরনো সব আবেগময় দিনগুলো। মৃত্যুর ওকে জানে কি হলো, হঠাৎই চোখ ছলছল হয়ে উপচে পড়ল জল। আরহাম বসে আছে, তার কোনো হেলদোল নেই। এখানে কোনো হলুদ চলছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, তার সেদিকে নজর নেই। রোহান দূর থেকে দাঁড়িয়ে মৃত্যুকে দেখে চলছে। মীর জিনিয়াকে দেখে চলছে, জিনিয়ার পাশে সাদ দাঁড়ানো। বিয়ে বাড়ি হই হুল্লোর সাথে গান না হলে কি চলে? আহনাফ জারিফকে ইশারা করল গান প্লে করতে, তারপর সে চলে গেল বন্ধুদের নিয়ে কথা ফুল কিনতে। আজ ভাইয়ের বাসর বলে কথা সাজাতে তো হবেই। গান বাজতে বাজতে হঠাৎ প্লে লিস্ট থেকে বেজে উঠল হিন্দি একটা গান। লাইনটুকু বাজতেই যেন সবার মনে বিষণ্ণতার ছায়া ঘেরে গেল। ছলছল 5 জোড়া চোখ। দুপুর 2টা, সকল আত্মীয় স্বজন, সবার খাওয়া পর্ব শেষ করতেই বড় বাবা তাড়া দিলেন বিয়ের কাজ সম্পন্ন করতে। বর কনেকে সোফার রুমে পাশাপাশি বসিয়ে দেওয়া হল। সব মেহমান খেয়ে দিয়ে বউ দেখেই চলে গেছে। বাড়িতে এই মুহূর্তে শুধু আরহামের পরিবার, মৃত্যুর পরিবার আর কয়েকজন বন্ধু রয়ে গেছে। কাজী সাহেব বিয়ে পোড়ানোর কাজ আরম্ভ করতেই আরহাম থামিয়ে দিল ও কাজী সাহেবকে। ঘর শুদ্ধ সবাই অবাক হয়, বড় বাবা রেগেই যায়। মৃত্যুর বুক দুরুদুরু, কি হচ্ছে এসব? সকাল থেকেই আরহাম এমন আচরণ কেন করছে? রোহানের মুখ উজ্জ্বল হয়ে আছে। আরহাম 5 মিনিটের সময় চেয়ে বেরিয়ে গেল রুম থেকে। ছাদে দাঁড়িয়ে সিগারেট ধরালো সে। এক টান দিতেই চোখের সামনে ভেসে উঠল সকালে দেখা সেই মেসেজ মৃত্যুর মোবাইলের। কেন করছো আরহামকে বিয়ে? কি আছে তার মধ্যে বলো? মরে যাব তোমায় ছাড়া আমি, তুমি কেন বোঝো না? তোমার ভালোবাসা তো আমিই ছিলাম। মৃত্যু একই দিনে আরহামকে কি করে ভালোবাসতে পারো? ভেঙে দাও বিয়ে, আমি খুব শীঘ্রই তোমাকে আমার করব। আমি আই লাভ ইউ মৃত্তিকা। মেসেজগুলো মনে হতেই আরহামের রক্ত টকবক করতে লাগল। সে সিগারেট ফেলে মুখ হাত ধুয়ে আবার ফিরে গেল ড্রয়িং রুমে। কাজী সাহেব বিয়ে পড়ান। সবার নজর আরহামের দিকে। কাজী সাহেব ও সকল নিয়ম কানুন মতো করে প্রথমে মৃত্যুকে কবুল বলতে বললেন। আরহাম সময় ক্ষণ ব্যয় না করেই 3 বার কবুল বলে ফেলল। এরপর মৃত্যুকে বলা হলো কবুল বলতে। সে বলতে গিয়ে ও বলতে পারছে না, যেন গলা ধরে আসছে তার। সবাই পাশ থেকে বলে চলছে মৃত্যুকে কবুল বলতে, কিন্তু কোনো অদৃশ্য কান্নায় তার গলা আটকে আছে। আরহাম চোখ তুলে তাকিয়ে আছে মৃত্যুর দিকে আর মনে মনে ভাবছে বলবে না এই ধোঁকাবাজটা কবুল। ঠিক তখনই কানে এলো মৃদু স্বরে কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টিমুখ করছিল। বাইরে থেকে একজন বড় বাবার নাম ধরে জিজ্ঞেস করল, এটা কি আশিকুর রহমান এর বাড়ি?
সবার চোখে বিস্ময়, কারণ যিনি ডেকেছেন তিনি একজন এসআই অফিসার। খাকি পোশাক পরিহিত কয়েকজন পুলিশও এসে দাঁড়ালো দরজার সামনে। আপনারা এখানে? আশিকুর রহমান। আমরা ইনফরমেশন নিয়ে এসেছি, সাদনান শেখ ওরফে শাহেদ শেখ এখানে আছে। সাদনান নামটা শুনতেই সবার নজর সাদনানকে খুঁজতে লাগল। কিন্তু সে তো পুলিশ দেখেই ভেতরের দরজা দিয়ে সিঁড়ির দিক থেকে কিচেনে ঢুকে সেদিকে দিয়েই পালিয়ে গেছে। হতভম্ব সবাই, কি হচ্ছে এসব? এই ভরা মজলিসে পুলিশ কেন? মিরহাদ এবার এগিয়ে এসে জানতে চাইল তাকে কেন খুঁজছে। পুলিশ জানায় সে ঘুষ খেয়ে অনেক অবৈধ কাজে সহযোগিতা করে, ইভেন সে নিজেও অবৈধ কাজ করে। এর আগেও সে কয়েকবার পুলিশকে ঘুষ দিয়ে পালিয়েছে। পুলিশ এবার বাড়ি ত্যাগ করতে নেয়। হঠাৎ একজন কনস্টেবল এসআই এর কানের কাছে কিছু বলে। তৎক্ষণাৎ উনি কাউকে কল করে বলেন যে টনি চাঁদাবাজের খুনির একটা ছবি থাকলে ওনাকে যেন হোয়াটসঅ্যাপ করে। মিনিট দুয়ের মাথায় ছবি পায় এসআই, আর সাথে সাথেই আরহামের কাছে এগিয়ে যায়। অফিসার, এরেস্ট করুন এনাকে। ঘরভর্তি সবার পিলে চমকে উঠল। কি বলছে এসআই? এরেস্ট করবে মানে? মিরহাদ, রোহান, বড় বাবা, ছোট বাবা, আহনাফ সবাই এসআইকে ঘিরে দাঁড়ালেন। কি দোষ তার, কেন করবে এরেস্ট? খুনের আসামি সে টনি চাঁদাবাজকে। সে ঢাকায় তার কেনা নতুন জমিতেই খুন করে এসেছে গত 2 সপ্তাহ আগে। ভাগ্য ভালো আমার এই অফিসার সেই কেসটায় কর্মরত ছিল, তাই এত সহজেই চিনতে পেরেছে। মুহূর্তেই পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সবার মাথা গরম। আরহাম কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে, কি বলবে, আর যা সত্যি সেটাও এই মুহূর্তে সবাইকে বলা সম্ভব নয়। আরহামের মা অপলক চেয়ে আছেন ছেলের দিকে, যেন কান্না ভুলে গেলেন তিনি। হঠাৎ মনে পড়ল সেই রাতের কথা। আরহাম সারাদিন বাড়ির বাইরে ছিল। যখন ফিরেছিল তার পরনের সাদা শার্টের নিচের অংশে রক্তের দাগ লেগেছিল। আয়েশা বেগম আর কোনো সাড়া শব্দ করলেন না, চুপচাপ উঠে নিজের রুমে গিয়ে খিল দিলেন। আরহাম মাকে কয়েকবার ডেকেছে, তিনি যেন শুনে ও শুনতে পাননি। বড় বাবা অনেক করে বলছেন পুলিশদের কোথাও কোনো ভুল হয়েছে, কিন্তু তারা তা মানতে নারাজ। আরহাম এবার নিজেই বলল সে তৈরি পুলিশদের সাথে যেতে। মীর আর রোহানকে ডেকে সে 5 মিনিট সময় চাইল অফিসারের কাছ থেকে। তারপর সে মীর আর রোহানকে সত্যিটা খুলে বলল। মিরহাদ কাঁধে হাত রেখে ভরসা দিল, ও কিছু হবে না দোস্ত, তুই টেনশন করবি না। আরহাম চলে গেল পুলিশদের সাথে। মৃত্যু ঠায় বসে আছে আগের জায়গায়। বাকরুদ্ধ ঘরশুদ্ধ সবাই। এমনটা কেন হলো অজানা সবার। গল্পটা একটু অন্যরকম হলেও পারত, একটু আলাদা, একটু প্রাণোচ্ছল। মৃত্যুর জীবনে ইনোসেন্ট মানুষটাই আজ সবচেয়ে কানিং হয়ে গেল সবার নজরে। মৃত্যুর ভরসা, বিশ্বাস, তার ভালোবাসা এতটাও ভুল নয়। মানুষটা আর যাই হোক খুনি হতে পারে না। সে জোর গলায় বলে উঠল, কিচ্ছু হবে না, স্যারের ফিরে আসবেন উনি খুব শীঘ্রই। সমাপ্তি।